আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে তোমাদের জানাই শুভেচ্ছা। আমার ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগতম। আজকে আমার প্রথম ক্লাস। আমি মোহাম্মদ মনিরুল ইসলাম, ইন্সট্রাক্টর কম্পিউটার, রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট, রংপুর। এখানে আমার ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। তোমাদের যদি কোনো কমেন্টস করার প্রয়োজন পড়ে তাহলে আমার ইমেইলেও কমেন্টস করতে পারো। আজকে তোমাদের প্রথম পর্বের যে সকল টেকনোলজির কম্পিউটার অ্যাপ্লিকেশন সাবজেক্টটি আছে তাদের জন্যই মূলত আজকে ক্লাস। এই সাবজেক্টের বিষয় কোড হলো 66611। আজকে মূলত সাবজেক্টটা ব্যবহারিক ক্লাস। তাহলে আজকে তোমাদের ক্লাস শুরু হবে। ক্লাস নাম্বার হলো ব্যবহারিক ক্লাস নাম্বার হলো 01। তাহলে আজকে প্রথম অধ্যায় আমাদের শুরু করতে হবে। সেই প্রথম অধ্যায়ে সিলেবাসে দেওয়া আছে পার্সোনাল কম্পিউটার পরিচালনা করা। মূলত যাদের কম্পিউটার আছে তারাই বিশেষ করে এখানে যে সিলেবাস ক্যাটাগরি দেওয়া আছে সেটা মূলত ডেস্কটপ। এখনকার বর্তমানে বেশিরভাগই ছাত্রছাত্রীদের আছে ল্যাপটপ, কিন্তু আমাদের কাজটা মূলত ডেস্কটপের উপর ভিত্তি করে সিলেবাসটা করা। প্রথম অধ্যায়ের ক্ষেত্রে আর কি, যেমন বলা আছে যে কম্পিউটার স্টার্ট আপ করা, অর্থাৎ কম্পিউটার যদি আমাদের স্টার্ট করতে হয় তাহলে আমাদের প্রথমে কী করতে হবে। এখানে কম্পিউটারের মূলত কেসিং ইউনিট অর্থাৎ সিস্টেম ইউনিট যেটা আছে সেটা যে পেরিফেরাল ডিভাইসগুলো আছে সেগুলো সিস্টেম ইউনিটের সাথে সংযোগ আছে কি না ঠিকঠাক মতো সেগুলো আমাদের দেখতে হবে। তাহলে প্রথমেই আমাদের যেতে হবে সিপিইউ সিস্টেমের সাথে পরিচিতি হওয়া। তাহলে আজকে সিপিইউ সিস্টেম বলতে আসলে মূলত আমাদের যে কেসিংটা আছে সেই কেসিংকে বোঝায়। এই কেসিংয়ের ভিতরে আমাদের থাকে হলো পাওয়ার সাপ্লাই, পরে কুলিং ফ্যান, সিডি ডিভিডি ড্রাইভার, হার্ড ডিস্ক, গ্রাফিক্স কার্ড, পিসিআই বাস, মাদারবোর্ড। এখানে পাওয়ার সাপ্লাই দিয়ে মূলত প্রত্যেকটা পেরিফেরাল ডিভাইস যেমন ডিভিডি, কুলিং ফ্যান, হার্ড ডিস্ক, মাদারবোর্ড এগুলোতে মূলত পাওয়ার সাপ্লাই দেওয়া হয়। তাহলে এই কেসিংয়ের ভিতরে মূলত কি কি অংশ থাকে সেটা আমাদের প্রথমে জানতে হবে। যেমন এখানে লেখা আছে যে একটি কেসিংয়ের ভিতরে বিভিন্ন অংশের পরিচিতি। তাহলে কেসিংয়ে কি কি থাকে বলছে, সাধারণত একটি কেসিংয়ের ভিতরে পাওয়ার সাপ্লাই ইউনিট বক্স থাকে। তো বলছে মাদারবোর্ড বসানো হয় একটি সমতল প্লেট, অর্থাৎ কেসিংটা মূলত প্রথম অবস্থায় থাকে হলো সমতল, তার মধ্যে মাদারবোর্ডটা আমাদের আলাদাভাবে বসাতে হয় সমতল প্লেটের মধ্যে। আর ফুল হাইট ড্রাইভ দেখে সিডি রম বসাতে হয়, অর্থাৎ সিডি রমের জন্য একটা ছোট আলাদা সেপারেশন আছে, সেখানে মূলত সিডি রম বসানো হয়। এটা ফুল অবস্থাতে মানে পরিপূর্ণ অবস্থা থাকে। আর হার্ড ডিস্কটা বসানো হয় মূলত হাফ হাইট ড্রাইভ দেখে, অর্থাৎ সিডি রমের যে ফুল হাইট ড্রাইভ যেটা আছে সেটা অর্ধেক। ইচ্ছা করলে তোমরা একাধিক হার্ড ডিস্ক সেখানে ব্যবহার করতে পারো। বলছে নতুন কেসিং সরবরাহের সময় ওয়ার ভিতরে একটি লম্বা পাওয়ার কর্ড থাকে কেসিংয়ে পাওয়ার সংযোগ করার জন্য। এরপর আসি এখানে যে মাদারবোর্ড বলা আছে, এই মাদারবোর্ডের যে চিত্রটা দেওয়া আছে সেখানে এখানে দেখা যাচ্ছে বিভিন্ন কানেক্টর থাকে, পরে র্যাম স্লট থাকে, পিসিআই স্লট থাকে, পরে এজিপি স্লট থাকে, আইএসএস স্লট থাকে, পরে আবার কিবোর্ড মাউসের জন্য PS/2 পোর্ট, ইউএসবি পোর্ট থাকে, পরে মোলেক্স কানেক্টর থাকে,
এছাড়াও আরো থাকে হলো বার কানেক্টর। মাদারবোর্ডের যে সকল কানেক্টর আছে তা মূলত নিম্নরূপ। যেমন এগুলোর মধ্যে বলা হয়েছে যে এক্সটার্নাল কানেক্টর, কেসিং এর বাইরের দিকে পাওয়ার সাপ্লাই ইউনিটের যে কানেক্টর সমূহ থাকে মূলত সেগুলাই এক্সটার্নাল কানেক্টর। অর্থাৎ কি বলছে, কেসিং এর বাইরের দিকে যে কানেক্টর সমূহ থাকে সেগুলো মূলত এক্সটার্নাল কানেক্টর। আর ইন্টারনাল কানেক্টর কেসিং এর ভিতরে পাওয়ার কানেক্টর সমূহ, যেমন সিটি রম, হার্ড ডিস্ক, এগুলোর সাথে সংযোগ দেওয়ার জন্য যে কানেক্টর সমূহ ব্যবহার করা হয় মূলত সেগুলোই ইন্টারনাল কানেক্টর। পরে আবার বলা হচ্ছে যে মোলেক্স কানেক্টর। মোলেক্স কানেক্টর মূলত এগুলো আমরা পরবর্তী চিত্রে দেখব, এখানে দেওয়া আছে স্লাইডের মধ্যে, সেগুলো আমরা দেখব। মোলেক্স কানেক্টর হলো 4 পিন বিশিষ্ট মূলত ফিমেল কানেক্টর থাকে। মোলেক্স কানেক্টর মূলত ফিমেল কানেক্টর যা 4 পিন বিশিষ্ট। এই মোলেক্স কানেক্টর দিয়ে হার্ড ডিস্ক এবং সিডি ড্রাইভে সংযোগ দেওয়া হয়। পরে বলা হয়েছে যে বার কানেক্টর। ফ্লপি ডিস্ক ড্রাইভে আগে যে ডেস্কটপ পিসিগুলো ছিল আগের যুগে, সেগুলোতে মূলত ফ্লপি ডিস্ক ড্রাইভ ব্যবহার হতো। এখনকার দিনে ফ্লপি ডিস্ক ড্রাইভ ব্যবহার করা হয় না। এখনকার দিনে আছে হলো পেন ড্রাইভ আছে, যে যার মতো ইচ্ছা মতো ডাটা পেন ড্রাইভে সংরক্ষণ করতে পারে। আর আগের ইয়েতে ছিল ফ্লপি ডিস্কে ডাটা সংরক্ষণ করে ব্যবহার করা যেত। সেই ফ্লপি ডিস্ক কানেকশন দেওয়ার জন্য বার কানেক্টর ব্যবহার করা হতো। এখানে বলা হয়েছে যে মাইক্রোপ্রসেসর, অর্থাৎ যে প্রসেসরগুলো কম্পিউটারের ক্ষেত্রে কিংবা ল্যাপটপের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা মূলত 2 ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। সেক্ষেত্রে মাইক্রোপ্রসেসরের ক্ষেত্রে 2 ধরনের প্রযুক্তি ব্যবহার করা হয়। একটা হলো স্লট সিস্টেম, আর একটা হলো সকেট সিস্টেম, যা দেখতে আয়তাকার বিশিষ্ট। পরবর্তী চিত্রে আমরা দেখব। পরে বলা হয়েছে যে র্যাম স্লট, অর্থাৎ এই স্লটে মূলত র্যাম গুলো লাগানো হয়। এই র্যাম গুলো মূলত 72 পিন বিশিষ্ট হয়, যার আকার 4.25 × 1 ইঞ্চি বা 180 থেকে 184 পিন বিশিষ্ট হয়, যার আকার 5.4 × 1 ইঞ্চি, যা র্যাম স্লটে বসানো হয়। এই র্যাম স্লটগুলো হতে র্যাম বসানো হয়, যেমন DDR1, DDR2, বিভিন্ন ধরনের র্যাম আছে। সেই র্যামগুলো এই র্যাম স্লটে বসানো হয়। এক্সপানশন স্লট বলছে এতে এজিপি কার্ড, মডেম কার্ড, সাউন্ড কার্ড, নেটওয়ার্ক কার্ড স্থাপন করা হয় এই স্লটে। অর্থাৎ এই স্লটের মধ্যে এজিপি কার্ড সংযুক্ত হয় গ্রাফিক্স, এজিপি মূলত গ্রাফিক্স কার্ডের জন্য। মডেম কার্ড ব্যবহার সংযোগ দেওয়া হয়। আর নেটওয়ার্ক কার্ড অর্থাৎ এখানে নেটওয়ার্ক কার্ড ব্যবহার করা হয়, অর্থাৎ RJ45 কানেক্টর এর মাধ্যমে এই এক্সপানশন স্লটে সংযোগ দেওয়া হয়। এজিপি স্লট, এখানে বলা হয়েছে যে এজিপি স্লটে 132 পিন থাকে। এটি দেখতে মূলত খয়েরি রঙের হয়ে থাকে। আমাদের যে কম্পিউটার আমরা যা কিছু দেখি এগুলো মূলত গ্রাফিক্স আউটপুটের জন্যই দেখি, এবং এই গ্রাফিক্স আউটপুটের জন্য আমাদের এজিপি স্লট ব্যবহার করা হয়। আরও আছে এখানে বলছে পিসিআই স্লট। এখানে পিসিআই স্লট দেখতে সাদা রঙের হয়ে থাকে। এই স্লটে ডিসপ্লে কার্ড, নেটওয়ার্ক কার্ড, সাউন্ড কার্ড, মডেম কার্ড, টিভি কার্ড প্রভৃতি ব্যবহার করা হয়। পরে বলা হয়েছে যে সিরিয়াল পোর্ট। এখানে সিরিয়াল পোর্ট বলতে COM1 এবং COM2 নামে 9 পিন বিশিষ্ট সিরিয়াল পোর্টে মাউস এবং মডেম সংযোগ দেওয়া হয়। অর্থাৎ এখানে মাউস এবং মডেম সংযোগ দেওয়ার জন্য সিরিয়াল পোর্টে COM1 এবং COM2 নামে 2টা পোর্ট থাকে। পরে বলা হয়েছে যে প্যারালাল পোর্ট, যা 25 পিন বিশিষ্ট, যাতে প্রিন্টার এবং স্ক্যানার সংযোগ দেওয়া হয়। অর্থাৎ যে পোর্টে আমরা প্রিন্টার এবং স্ক্যানার সংযোগ দিয়ে থাকি মূলত সেটাই প্যারালাল পোর্ট।
বলা হয়েছে PS/2। এটা হলো আগের যেই ডেস্কটপগুলো ছিল মূলত সেগুলোতে এই ধরনের পোর্ট ছিল PS/2, এবং এই পোর্টগুলোতে কিবোর্ড এবং মাউস সংযোগ দেওয়া হতো, এবং এই পোর্টগুলো ছিল 6 পিন বিশিষ্ট ফিমেল PS/2। আর এখনকার যুগে আমরা ইউএসবি পোর্ট ব্যবহার করে থাকি। এই ইউএসবি পোর্টগুলো যে কোনো পেরিফেরাল ডিভাইস সংযোগ দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এই যে আমাদের এখানে চিত্র দেওয়া আছে মাইক্রোপ্রসেসর। এখানে দুই ধরনের প্রযুক্তি ব্যবহার করা, আগে বলা হয়েছে একটি হলো স্লট আর একটি হলো সকেট। এগুলো হলো আয়তাকার বিশিষ্ট। এই মাইক্রোপ্রসেসর বিভিন্ন পিন বিশিষ্ট হয়, যেমন 4 পিন, 8 পিন, 64 পিন, 128 পিন এর মাইক্রোপ্রসেসর হয়ে থাকে। পিন না তো মাইক্রোপ্রসেসর বিট, 4 বিট, 4 বিট, 64 বিট, 128 বিটের মাইক্রোপ্রসেসর হয়ে থাকে। এখানে দেওয়া আছে কুলিং ফ্যান। যে চিত্রটা দেওয়া আছে সেটা হলো মূলত কুলিং ফ্যান। এই কুলিং ফ্যানের দ্বারা মূলত মাইক্রোপ্রসেসর যে কার্যক্রম পরিচালনা করে, এতে মাইক্রোপ্রসেসর অনেক সময় গরম হয়ে যায়। এই মাইক্রোপ্রসেসরের মূলত ঠান্ডা রাখার জন্য এই কুলিং ফ্যান ব্যবহৃত হয়। এখানে যে চিত্র দেওয়া আছে সেটা হলো মূলত হার্ড ডিস্ক। হার্ড ডিস্ক বিভিন্ন জিবির হতে পারে, 40 জিবি হতে পারে, 128 জিবি, টেরাবাইট, মেগাবাইট, অনেক ধরনের হার্ড ডিস্ক পাওয়া যায় এখনকার যুগে। এই হার্ড ডিস্কের মূলত একটা সেকেন্ডারি মেমোরি হিসেবে কাজ করে। সকল ধরনের কাজ আমরা কম্পিউটারে যা করে থাকি সব কাজের ডাটাগুলো মূলত এই হার্ড ডিস্কে জমা করা হয়। এটি কম্পিউটারে সকল প্রকার তথ্য সংরক্ষণ করে। আর এখানে যে চিত্র দেওয়া আছে এটি হচ্ছে কম্পিউটার পাওয়ার সাপ্লাই ইউনিট। এখানে পাওয়ার সাপ্লাই ইউনিটটা মূলত 4টা ভাগে ভাগ হয়। পজিটিভ 12 ভোল্ট, নেগেটিভ 12 ভোল্ট, পজিটিভ 5 ভোল্ট, নেগেটিভ 5 ভোল্ট হয়ে থাকে। আর এর ফ্রিকোয়েন্সি হয়ে থাকে 50 থেকে 60 হার্টজ। এখন আমরা দেখব যে কম্পিউটার কেসিং এর পাওয়ার সিস্টেম। তাহলে কি বলা হয়েছে এখানে? বলছে পাওয়ার সাপ্লাই ইউনিটটি 100, আমাদের যে পাওয়ার সাপ্লাই ইউনিটটি আগে দেখলাম সেটা মূলত 110 ভোল্ট এসি কারেন্টকে 4টি ভোল্টেজে রূপান্তর করে, যা কম্পিউটারে মূলত দরকার হয়। এগুলো হলো +5 ভোল্ট ডিসি, -5 ভোল্ট ডিসি গ্রাউন্ড, +12 ভোল্ট ডিসি, আরও -12 ভোল্ট ডিসি গ্রাউন্ড প্রভৃতি হয়ে থাকে। কেসিং এর পাওয়ার সাপ্লাই ইউনিটের সাথে যুক্ত কানেক্টর সমূহ, কেসিং এর মধ্যে যে কানেক্টর সমূহ যুক্ত থাকে মূলত সেগুলো দ্বারা হার্ড ডিস্ক, সিডি-রম ড্রাইভ, ফ্লপি ড্রাইভ এবং প্রসেসরের কুলিং ফ্যান সমূহে প্রয়োজনীয় কারেন্ট সরবরাহ করে থাকে। এখন এখানে দেখা যাচ্ছে মূলত পাওয়ার সাপ্লাই থেকে মাদারবোর্ডে, আমাদের যে পাওয়ার সাপ্লাই ইউনিট আছে সেখান থেকে মাদারবোর্ডে পাওয়ার সংযোগ দেওয়ার জন্য 24 পিন বিশিষ্ট ATX কানেক্টর থাকে। সেই কানেক্টরের সাথে মাদারবোর্ডে সংযোগ দেওয়া হয়। পরে বলা হয়েছে যে হার্ড ডিস্ক ড্রাইভ, সিডি, ডিভিডি, রম ড্রাইভে পাওয়ার সরবরাহ করা হয় 12 ভোল্ট বিশিষ্ট কানেক্টর দিয়ে, অর্থাৎ মাদারবোর্ডে 12 ভোল্ট বিশিষ্ট কানেক্টর থাকে। সেই কানেক্টরের সাথে আমার পাওয়ার সাপ্লাই ইউনিটের সংযোগ দেওয়া হয়। SATA হার্ড ড্রাইভে পাওয়ার সংযোগ করা হয় SATA পাওয়ার কানেক্টর দিয়ে, যা পাওয়ার সাপ্লাই ইউনিটের সাথে সংযুক্ত থাকে। এখানে পাওয়ার সাপ্লাই ইউনিটের বিভিন্ন কালার কেবল আছে, যেমন রেড কালার দিয়ে মূলত +5 ভোল্ট পাওয়ার সাপ্লাই হয়, হোয়াইট কালার দিয়ে -5 ভোল্ট, ইয়েলো কালার দিয়ে
12 ভোল্ট, ব্লু কালার দিয়ে -12 ভোল্ট, আর ব্ল্যাক দিয়ে মূলত গ্রাউন্ড করা হয়। অরেঞ্জ কালার কেবল দিয়ে মূলত 3+3.3 ভোল্ট, আর পার্পল কেবল কালার কেবল দিয়ে মূলত +5 ভোল্ট স্ট্যান্ড বাই থাকে। আর গ্রিন কালার কেবলটা মূলত ডিসি অন থাকে। আচ্ছা, এখানে যে চিত্র দেখা যাচ্ছে সেটি মূলত ডিভিডি রম। আগে ডিভিডি সিডি সবই ছিল, আর এখন মূলত সিডি তেমন একটা দেখা যায় না, মূলত ডিভিডি রমে পাওয়া যায়। এই ডিভিডি রমের পূর্ণরূপ হচ্ছে ডিজিটাল ভার্সেটাইল ডিস্ক। এতে টেক্সট, সফটওয়্যার, অডিও, ভিডিও ডাটা পরিচালনা করা হয়। অর্থাৎ আমরা কোনো সিডি নিয়ে এসে যদি এই ডিভিডি রমের দ্বারা আমরা যে কোনো অডিও, ভিডিও কিংবা টেক্সট এগুলো আমরা কম্পিউটারে ব্যবহার করতে পারবো। অর্থাৎ এই ডিভিডি রম দ্বারা যে কোনো ডাটা আমরা কপি করতে পারবো ডিভিডি রম পরিচালনার মাধ্যমে। আর এটি হচ্ছে মূলত এজিপি কার্ড, যার পূর্ণরূপ হচ্ছে অ্যাক্সেলারেটর গ্রাফিক্স বোর্ড। এতে ন্যূনতম 4 MB মেমোরি থাকে। তাহলে ন্যূনতম কত মেমোরি থাকে? 4 MB মেমোরি থাকে। তো এজিপি কার্ডটি মাদারবোর্ডে স্থাপন করার জন্য মাদারবোর্ডের উপর একটি আলাদা 32 বিট এজিপি স্লট থাকে। সেই এজিপি স্লটের সাথে এই এজিপি কার্ডটা সংযুক্ত করা হয়। পিসিআই স্লট, প্রথমে আমরা এই পিসিআই স্লটও আমরা এর আগে বলা হয়েছে যে পিসিআই স্লটটা মূলত সাদা রঙের হয়ে থাকে। এই স্লটে ডিসপ্লে কার্ড, নেটওয়ার্ক কার্ড, সাউন্ড কার্ড, মডেম কার্ড, টিভি কার্ড ইত্যাদি স্থাপন করা হয়। ডিডিআর র্যাম মূলত র্যাম স্লটে বিভিন্ন ধরনের র্যাম স্থাপন করা হয়, বসানো হয়। এই র্যামগুলো DDR1, 2, 3 বিভিন্ন ধরনের হয়ে থাকে। এটি হলো ডিডিআর র্যাম। আমাদের যে পাওয়ার কেবলগুলো থাকে, ঠিক আছে, সে কম্পিউটারের ডেস্কটপের ক্ষেত্রে যে পাওয়ার কেবলগুলো থাকে, সেই পাওয়ার কেবলে মূলত মেল এবং ফিমেল পাওয়ার কেবল হয়ে থাকে। নিম্নে মেল এবং ফিমেল পাওয়ার কেবলের চিত্র দেয়া আছে। এখন আমরা দেখি এখানে যে চিত্রটা দেওয়া আছে, সেই চিত্রে দেওয়া আছে PS/2 পোর্ট। এগুলো হলো মূলত PS/2। এই PS/2 এতে সাদা, লাল এবং হলুদ কালারের যে এটা আছে, আবার এখানে কালো আছে, ওইটা মূলত PS/2। কালো যেটা আছে সেটা হলো PS/2 কেবল। এই PS/2 কেবল মূলত আগে যেই আমার ওই কিবোর্ড মাউস ছিল আগের যে ডেস্কটপের ক্ষেত্রে, সেখানে PS/2 পোর্ট ছিল। আর এখানে হলো মলেক্স কানেক্টর, মূলত এখানে বার্ক কানেক্টর, VGA কানেক্টর আর HDMI কেবল আছে নিম্ন চিত্রে। মাদারবোর্ডের যে সকল কানেক্টর, প্রথমে আমরা এগুলো পড়ে আসছি, তারপরে এখানে বলছে এক্সটার্নাল কানেক্টর, ইন্টারনাল কানেক্টর, মলেক্স কানেক্টর, বার্ক কানেক্টর। এটা হচ্ছে আমাদের ইউপিএস। এই ইউপিএস এর মাধ্যমে মূলত কম্পিউটারকে পাওয়ার সাপ্লাই করা হয়, যাতে কম্পিউটারে সবসময় পাওয়ার সাপ্লাই দেয়া থাকে, যাতে কোনো কাজের মূলত কোনো ব্যাঘাত না ঘটে। এজন্য মূলত আমাদের এই ইউপিএসটা ব্যবহার করা হয়। এখন আমরা দেখব, এতক্ষণ যা আমরা দেখলাম, যেসব চিত্র দেখলাম, বর্ণনা শুনলাম, সেগুলো মূলত একটা কম্পিউটার অর্থাৎ ডেস্কটপ কীভাবে সংযোগ স্থাপন করা হয় পাওয়ার কর্ডের সাথে, অ্যাডাপ্টারের সাথে, সেগুলো মূলত আলোচনা করব। তাহলে প্রথমে আমাদের কী করতে হয়? এখানে বলা আছে পাওয়ার কর্ড অ্যাডাপ্টার কম্পিউটারের সাথে সংযোগ
এবং পাওয়ার সকেটের সংযোগ দেয়া, অর্থাৎ পাওয়ার কর্ড এবং পাওয়ার সকেটের সংযোগ দেওয়া। এগুলো হচ্ছে কেবলের সংযোগ নিম্নে আলোচনা করা হলো, মানে কিভাবে আমরা সংযোগগুলো দেব সেটাই এখানে বলা হয়েছে। এখানে প্রথমে বলা হয়েছে যে প্রথমে ডাটা কেবল, যেটা নীল রঙের কেবল মূলত সেটাই ডাটা কেবল। প্রথমে ডাটা কেবল সিপিইউ ও মনিটরে সংযোগ দিতে হবে, সিপিইউ এবং মনিটরে সংযোগ দিতে হবে। কিবোর্ড মাউস এর কেবল সিপিইউতে সংযোগ দিতে হবে, তারপর দিতে হবে কিবোর্ডের কেবল সংযোগ সিপিইউতে দিতে হবে। ইউপিএস থেকে পাওয়ার স্ট্রিটে, অর্থাৎ আমরা যে ইউপিএস ব্যবহার করবো সেই ইউপিএস থেকে পাওয়ার স্ট্রিট অর্থাৎ মাল্টিপ্লাক্স হতে পারে, সেটার মধ্যে সংযোগ দিতে হবে, কিংবা সরাসরি যদি পাওয়ার স্ট্রিট থাকে সেখানে সংযোগ দেওয়া যেতে পারে। ইউপিএস থেকে সিপিইউতে পাওয়ার কেবল সংযোগ দিতে হবে, পাওয়ার স্ট্রিট থেকে মনিটরে পাওয়ার কেবল সংযোগ দিতে হবে। ওয়ালে পাওয়ার বোর্ড, ওয়ালে যে পাওয়ার বোর্ডটা আছে সেই পাওয়ার বোর্ড থেকে পাওয়ার স্ট্রিটে সংযোগ দিতে হবে। ওয়ালে পাওয়ার বোর্ডের সুইচ অন করতে হবে, পাওয়ার অন হওয়ার পর ইউপিএস অন করতে হবে। ইউপিএস অন করার পর সিপিইউ এর সুইচ বাটন অন করতে হবে। তাহলে আমরা ইউপিএস অন করার পর সিপিইউ এর যে সুইচ বাটনটা আছে সেটা আমরা অন করব। পরে মনিটরে সুইচ অন করতে হবে। মনিটর সুইচ অন করার পর আমাদের আবার দেখতে হবে সব কানেকশন ঠিক আছে কিনা, কিছুক্ষণ আমরা অপেক্ষা করব। অপেক্ষা করার পর অপারেটিং সিস্টেম অন হবে মনিটরের পর্দায়। যেহেতু আমরা সিপিইউ সুইচ অন করছি তাহলে অটোমেটিক্যালি আমাদের মনিটরের পর্দায় অপারেটিং সিস্টেম অন হবে। আমরা যে ধরনের পিসিতে, যার যে পিসিতে অপারেটিং সিস্টেম ব্যবহার করে সেই অপারেটিং সিস্টেম মূলত অন হবে। এখানে মনিটর এবং কেসিং এর পিছনের অংশ দেখানো আছে। এখানে মনিটর এবং কেসিংকে কেবলের মাধ্যমে সংযোগ দিতে হবে। আমরা যে এটাকে সংযোগ ব্যবস্থা দেখালাম সেই সংযোগ ব্যবস্থা অনুসরণ করে মূলত এই কেবল সংযোগ দিতে হবে মনিটর এবং কেসিং এর মধ্যে। এখানে যে কেবল দেওয়া আছে, এখানে নীল যেটা সেটা হলো মূলত ডাটা কেবল, আর কালো রঙের যেটা আছে সেটা মূলত পাওয়ার কেবল। কম্পিউটার এখানে সংযোগ নিম্নরূপভাবে সম্পন্ন করতে হবে, মানে যেভাবে সংযোগ দেওয়া আছে মূলত যেভাবে বলা আছে সেভাবে সংযোগ দিতে হবে। এখন আমরা আসি 1.1.4, সেখানে কি দেওয়া আছে বলছে প্রয়োজন অনুসারে কম্পিউটার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ইত্যাদি সাজানো, অর্থাৎ আমরা আমাদের পছন্দ মতো গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস সাজাবো, অর্থাৎ ডেস্কটপে ওয়ালপেপার বা ব্যাকগ্রাউন্ড কীভাবে পরিবর্তন করা যায় সেটা এখানে বলা আছে। তাহলে প্রথমে আমাদের কী করতে হবে বলছে, এর জন্য ডেস্কটপের ফাঁকা জায়গায় মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, তারপর একটি মেনু আসবে, এর একেবারে নিচের দিকে পার্সোনালাইজ এ ক্লিক করলে একটি উইন্ডো খুলবে, এর একেবারে নিচে বাম দিকে ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড লেখা দেখতে পাওয়া যাবে, তার উপর ক্লিক করলে একটি নিউ উইন্ডো ওপেন হবে। যেমন আমরা যদি ডেস্কটপে রাইট বাটনে ক্লিক করি তাহলে এই ধরনের একটা মেনু, কমান্ড মেনু আসবে, এখান থেকে পার্সোনালাইজ যে কমান্ড আছে সেটাতে আমাদের ক্লিক করতে হবে। এখান থেকে ক্লিক করার পর এখান থেকে পিকচার লোকেশন পরিবর্তন করলে এক বা একাধিক ছবি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে হবে, তার নির্বাচন করব। মানে একাধিক ছবি যদি আমরা ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে চাই তাহলে তা আমাদের নির্বাচন করতে হবে, অথবা ব্রাউজারে ক্লিক করে যে ছবিটা সেট করতে হবে তা নির্বাচন করতে হবে, অর্থাৎ সেই ছবিটা আমরা সিলেক্ট করব ব্রাউজারের মাধ্যমে। এরপর একেবারে ডান দিকে নিচে সেভ চেঞ্জে ক্লিক করতে হবে, যেহেতু আমাদের আগে একটা সিলেক্ট করা ছিল সেহেতু আমাদের নতুন আরেকটা ছবি যদি আমরা সিলেক্ট করতে চাই
তাহলে সিলেক্ট করার পরে আমাদের সেভ চেঞ্জে ক্লিক করতে হবে। এভাবে ডেস্কটপের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন হয়ে যাবে। তাহলে এখানে উইন্ডোজ 13 এক এক উইন্ডোজের ক্ষেত্রে এক এক ধরনের ব্যাকগ্রাউন্ড দেওয়া যেতে পারে। এটা হচ্ছে উইন্ডোজ 10 এর চিত্র, মানে যার যেমন উইন্ডোজ ব্যবহার করা হয় তার ক্ষেত্রে তেমন উইন্ডোজের পিকচার আসবে, ডায়ালগ বক্স হবে, সেখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে। অথবা আরেকটা পদ্ধতি আছে, যে পদ্ধতিটা বলেছে যে পিকচার বা ছবিটি ডেস্কটপ ব্যাকগ্রাউন্ড হিসেবে সেট করতে হবে সেটি ওপেন করে তারপর মাউসের রাইট বাটনে ক্লিক করে সেট ডেস্কটপ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করলে সেই ছবিটি কম্পিউটার ডেস্কটপে ব্যাকগ্রাউন্ড বা ওয়ালপেপার হিসেবে সেট হয়ে যাবে। এখন আমাদের প্রথম বলা হচ্ছে যে কম্পিউটার স্টার্টার। এখন আসলে কম্পিউটার পরিচালনা করা, অর্থাৎ আমরা কিভাবে কম্পিউটারকে পরিচালনা করব। তাহলে আমাদের কম্পিউটার পরিচালনা করতে হলে ফাইল এবং ফোল্ডার, এখানে যেগুলো দেওয়া আছে মূলত সিলেবাসে, সেগুলোর মধ্যে একটা হলো ফাইল এবং ফোল্ডার ক্রিয়েট করা, অর্থাৎ তৈরি করা। তাহলে আমরা কিভাবে এমএস ওয়ার্ডে ফাইল ক্রিয়েট করব সেটা আমরা দেখব। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, অর্থাৎ কম্পিউটারের অপারেটিং সিস্টেম অন হওয়ার পরে ডান দিকে যে স্টার্ট বাটন আছে, আগের পিসিগুলোতে ছিল, আর এখনকার পিসি হলো মাই কম্পিউটার লেখা থাকে, কিংবা দিস পিসি, মাই পিসি, বিভিন্ন ধরনের আইকন থাকে, সেগুলোতে ক্লিক করব। প্রথমে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, সেখান থেকে মাইক্রোসফট অফিসে ক্লিক করতে হবে, তারপর এমএস ওয়ার্ডে ক্লিক করতে হবে। এমএস ওয়ার্ড ওপেন হলে ওয়ার্ডে বিভিন্ন কমান্ড নিয়ে আমরা কাজ করব। যদি আমাদের প্রয়োজন পড়ে তাহলে কাজ করব, আর যদি তেমন কোনো প্রয়োজন না পড়ে প্রাথমিক অবস্থায়, তাহলে আমরা কিছু লিখবো, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। পরে ফাইলে ক্লিক করতে হবে। কাজ করার পরে আমরা কী করবো, ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পরে ওখানে ফাইল নেম দিতে হবে, সেখান থেকে সেভে ক্লিক করতে হবে। এভাবে ফাইল ক্রিয়েট হবে। তাহলে প্রথমে আমাদের কী করতে হবে, এমএস ওয়ার্ড ওপেন করব। ওপেন করে সেখানে আমরা কিছু লিখব। লেখার পরে ফাইলে ক্লিক করব। ফাইলে ক্লিক করে সেভ একটা কমান্ড আছে, সেখানে আমরা ক্লিক করব। ক্লিক করে সেখানে সেভ এজ ডায়ালগ বক্স আসবে, সেখানে ফাইল নেম দিতে হবে। ফাইল নেম দিলে পরে সেভে ক্লিক করলে অটোমেটিক ফাইলটা যেই নেমে ফাইলটা দেওয়া হয়েছে সেই নেমে ফাইলটা ক্রিয়েট হবে। এখানে ওয়ার্ড ফাইলটি, আমার যে ওয়ার্ড ফাইলটি আছে সেটা আমি doc3 নামে সেভ করছি। এখন ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের যে নাম পছন্দ সেই নামে তোমরা ফাইল সেভ করবা। এখন বলা হয়েছে যে এমএস ওয়ার্ডে ফাইল সংরক্ষণ, অর্থাৎ ফাইলটা আমরা কোথায় সংরক্ষণ করব। এখানে ফাইল সংরক্ষণ মূলত আমাদের ইচ্ছা মতো আমরা করতে পারবো, যেমন ডেস্কটপও করতে পারে, কিংবা অন্য কোনো ড্রাইভে ফাইল আমরা সংরক্ষণ করব। কীভাবে সংরক্ষণ করব, ফাইল অপশনে প্রথমে আমাদের ক্লিক করতে হবে, ক্লিক করে সেভে ক্লিক করতে হবে। এখন দেওয়া আছে যে ফাইল সংরক্ষণ করা, এখানে বলা আছে যে ফাইল লোকেশন। এই ফাইল লোকেশনের দ্বারাই মূলত আমরা ফাইলটা কোথায়, কোন লোকেশনে সেভ করব তা আমাদের নির্ধারণ করতে হবে। তারপর নির্ধারণ করার পর আমরা ফাইল নেম দেব। ফাইল নেম দিয়ে ওকে বাটনে ক্লিক করব, তাহলেই আমাদের এমএস ওয়ার্ডে ফাইল সংরক্ষণ হবে। এখানে .c ফাইলটি ডেস্কটপে মূলত সংরক্ষণ করা হয়েছে। তোমরা ইচ্ছা করলে ডেস্কটপে সংরক্ষণ করতে পারো, যে কোনো ড্রাইভেও সংরক্ষণ করতে পারো। তারপর বলছে ফোল্ডার তৈরি করার পদ্ধতি, অর্থাৎ আমাদের যে ফাইলগুলো সংরক্ষণ করবো সেই ফাইলগুলো আমাদের অনেক ধরনের ফাইল হতে পারে, তাই এর জন্য আমাদের ফোল্ডার ক্রিয়েট
করতে হতে পারে। তাহলে ফোল্ডার ক্রিয়েট করতে হলে প্রথমে আমাদের কি করতে হবে, মাউসের রাইট বাটনে আমরা কি করব, ক্লিক করব। এখানে বলা আছে যেখানে ফোল্ডারটি তৈরি করতে হবে সেখানে গিয়ে মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে। তারপরে একটি মেনু আসবে, সেখানে নিউ নামে একটি অপশন আসবে। সেখান থেকে মাউসের কার্সরটি রাখলে আরেকটি সাব মেনু আসবে, সেখানে ফোল্ডার নামে একটি অপশন আসবে। ফোল্ডার নামে অপশনটিতে ক্লিক করা মাত্র নিউ ফোল্ডার নামে একটি ফোল্ডার তৈরি হয়ে যাবে। ফোল্ডারের উপর রাইট বাটন ক্লিক করে রিনেম অপশনটিতে ক্লিক করে ফোল্ডারটির নাম দিতে হবে। আমরা আমাদের এখানে ফোল্ডারের নাম নিজেদের পছন্দ মতো দিতে পারবো। তারপর নাম দেওয়ার পর আমাদের এন্টারে ক্লিক করতে হবে। এই হলো আমাদের ফোল্ডার তৈরির মেনু কমান্ড কিংবা কমান্ড। তাহলে প্রথমে কি করতে হবে, আমাদের মাউসের রাইট বাটনে ক্লিক করতে হবে, তারপর নিউ অপশন আসবে। সেই নিউ অপশনে ক্লিক করলে এখানে অনেকগুলো অপশন দেখা যাবে। তার থেকে আমাদের ফোল্ডার যে অপশনটা আছে সেটাতে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে যে ফোল্ডার আইকনটা আসবে সেখানে আমাদের নাম অর্থাৎ ফোল্ডারের নামটা আমরা ইচ্ছা করলে রিনেম করতে পারবো। আমাদের পছন্দ মতো অনুযায়ী আমরা ফোল্ডারটির নাম দেব। নাম দেওয়ার পরে আমরা এন্টার করব, তাহলে আমাদের ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। সেই ফোল্ডারে যে কোনো ধরনের ফাইল আমরা রাখতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার ক্লাস এ পর্যন্তই। তোমাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্টসে করতে পারো।